আচ্ছা, আমরা হয়তো অনেকেই এক্স-রে মেশিন দেখেছি কিংবা এক্স-রে মেশিন ব্যবহার করেছি, কিন্তু আসলে এক্স-রেটা কিভাবে প্রডিউস হয় এই সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না। তো আজকের এই ভিডিওতে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব কিভাবে এক্স-রে মেশিন থেকে এক্স-রে প্রডিউস হয়, মানে এক্স-রে প্রোডাকশনের প্রসেসটা ব্যাখ্যা করব। এক্স-রে কিভাবে প্রডিউস হয় সেটা জানার আগে আমাদের এক্স-রে মেশিনের স্ট্রাকচারটা জেনে নিতে হবে। তো আমরা যদি লক্ষ্য করি, তো এক্স-রে মেশিনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ক্যাথোড আর একটা হচ্ছে অ্যানোড, এবং অ্যানোড এবং ক্যাথোড উভয় প্রান্তে হাই ভোল্টেজ প্রোভাইড করা হয়। জেনারেলি যে ভোল্টেজটা থাকে 50 কিলোভোল্ট থেকে 100 কিলোভোল্ট, মানে হিউজ কোয়ান্টিটির একটা ভোল্টেজ প্রোভাইড করা হয়। ওকে, সো যখন হিউজ কোয়ান্টিটির ভোল্টেজ প্রোভাইড করা হয় তখন ক্যাথোডে, বলে রাখা ভালো, ক্যাথোডে যে ফিলামেন্ট ইউজ করা হয় সেটা হচ্ছে ট্রাংস্টেন্টের তৈরি একটা ফিলামেন্ট। ট্রাংস্টেন্টের তৈরি একটা ফিলামেন্ট ব্যবহার করা হয়। আমরা জানি যে ট্রাংস্টেন্ট সাধারণত আমাদের যে বাতিগুলা আমরা আগে ইউজ করতাম, সেই বাতির যে ফিলামেন্ট থাকে সেটাতেও ট্রাংস্টেন্ট ইউজ করা হয়। এই ট্রাংস্টেন্ট ইউজ করার মূল উদ্দেশ্য হচ্ছে ট্রাংস্টেন্টের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব বেশি। আরেকটা কারণ হচ্ছে ট্রাংস্টেন্টের রেজিস্টিভিটি খুব বেশি, যার ফলে এখানে হিট প্রডিউস হয়, তার সাথে সাথে লাইট প্রডিউস হয়। আচ্ছা, সো এখানে ট্রাংস্টেন্টের ফিলামেন্ট ইউজ করা হচ্ছে। তো এই ট্রাংস্টেন্টকে যখন হাই ভোল্টেজ মানে উচ্চ বিভব পার্থক্য প্রোভাইড করা হয় অ্যানোড এবং ক্যাথোডের মাঝখানে, তখন এই ট্রাংস্টেন্ট থেকে ইলেকট্রন মুক্ত হয়ে এই অ্যানোডের দিকে যাত্রা করে। ট্রাংস্টেন্ট থেকে ইলেকট্রন মুক্ত হয়ে অ্যানোডের দিকে যাত্রা করে। কেন অ্যানোডের দিকে যাত্রা করবে? তো আমরা অনেকে জানি যে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা কক্ষপথে ঘুরতে থাকে। এখন ইলেকট্রন যে নিজের কক্ষপথে ঘুরছে, এখন একে যদি আমরা খুব বেশি এনার্জি দিতে পারি তাহলে কি হবে? এনার্জি শক্তি পেয়ে সে নিজের কক্ষপথ থেকে বেরিয়ে অন্য কক্ষপথে যাওয়ার চেষ্টা করবে। এবং আমরা এটাও জানি যে প্রত্যেকটা কক্ষপথে থাকার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি লেভেলের প্রয়োজন আছে। প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথের এনার্জি লেভেল একটু বেশি হবে, দ্বিতীয় থেকে তৃতীয় কক্ষপথ থেকে এনার্জি লেভেল একটু বেশি হবে। যখন কোনো একটা ইলেকট্রন উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথের দিকে মুভ করতে চাইবে তখন তাকে এই শক্তি বিকিরণ করতে হবে, আর নিম্ন কক্ষপথ থেকে যখন উচ্চ কক্ষপথের দিকে যেতে যাবে তখন তাকে শক্তি শোষণ করতে হবে বা শক্তি এনার্জি রিসিভ করতে হবে। তো মূলত হিউজ পরিমাণে ভোল্টেজ বা বিভব পার্থক্য পাওয়ার কারণে এইখানে ইলেকট্রনগুলো যথেষ্ট পরিমাণ এনার্জি পায় এবং এনার্জি পেয়ে তার নিজের কক্ষপথ ছেড়ে বাইরে চলে আসে এই অ্যানোডে আঘাত করে। অ্যানোডে আঘাত করলে এখান থেকে এক্স-রে প্রডিউস হয়, এবং এই এক্স-রেটা একটা নির্দিষ্ট জায়গায় ফেললে কি পরিমাণ শোষিত হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা একটা ফিল্মে বা একটা ফিগার পাবো। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এই এক্স-রেটা কিভাবে প্রডিউস হয়। এখানে বলা হয় যে ক্যাথোড থেকে ইলেকট্রন গিয়ে অ্যানোডে আঘাত করলে পরে এখান থেকে এনার্জি আকারে এক্স-রে বেরিয়ে আসে। বাংলা ভাষাভাষীর কোনো ভিডিওতে পাওয়া যায় না। আজকে আমরা এটাই ডিপলি ব্যাখ্যা করার চেষ্টা করব। আচ্ছা, ক্যাথোডের ইলেকট্রনগুলো যখন অ্যানোডে আঘাত করে তখন সেখানে মূলত দুই প্রকার রেডিয়েশন ঘটতে পারে। একটা হচ্ছে ব্রেমস্ট্রাঙ্ক-লাঙ্ক রেডিয়েশন, একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন। আচ্ছা, এই উভয় প্রকার রেডিয়েশনই মূলত আমরা আমাদের এক্স-রে উৎপন্ন হয় এই উভয় প্রকার রেডিয়েশনই। প্রথমে আমরা আলোচনা করব ব্রেমস্ট্রাঙ্ক-লাঙ্ক রেডিয়েশন। আমরা জানি যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত, আর তার চারপাশে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে বা মুভ করতে থাকে। আচ্ছা, যখন আমাদের ক্যাথোড থেকে একটা ইলেকট্রন, ধরলাম যে ক্যাথোড থেকে একটা ইলেকট্রন এই নিউক্লিয়াসের আমাদের এই ক্যাথোড থেকে একটা ইলেকট্রন মুভ করে অ্যানোডের দিকে আসতেছে। তো অ্যানোডের পরমাণুতে অবশ্যই নিউক্লিয়াস আছে, ইলেকট্রন আছে। তো ধরলাম যে ওই ইলেকট্রনটা যাওয়ার সময় ক্যাথোড থেকে বেরিয়ে অ্যানোড দিকে ঠিক এভাবে যাচ্ছে। ওকে, তো তার যাওয়ার কথা ছিল এই ডটেড লাইন ধরে, বাট আনফরচুনেটলি ইলেকট্রনটা যে যাচ্ছে, যে এনার্জি মানে শক্তি অর্জন করে, এনার্জাইজড হয়ে যে শক্তি অর্জন করে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাত্রা করেছে, এখন সে যখন এই নিউক্লিয়াসটার মানে অ্যানোডের পরমাণু নিউক্লিয়াসের কাছ দিয়ে যাচ্ছে, তখন সে অবশ্যই অ্যানোডের নিউক্লিয়াস কর্তৃক প্রভাবিত হবে, কারণ এখানে যে ইলেকট্রনটা যাচ্ছে সে নেগেটিভ চার্জে চার্জিত, আর অ্যানোডের যে নিউক্লিয়াস সেটা হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত, যার ফলে এই ইলেকট্রনটা এই লম্বা ডটেড লাইন বরাবর না গিয়ে সে একটু বক্রপথ অনুসরণ করে এভাবে চলে যাবে। মানে তার এনার্জি কিছুটা লস হলো, তার যাওয়ার কথা ছিল এদিকে, সে এদিকে যেতে না পেরে
এদিকে চলে গেল। আচ্ছা, পরবর্তীতে এরকমভাবে আরও ইলেকট্রন সমূহ আসবে, এসে তারাও পরস্পর শক্তি হারিয়ে বা এই নিউক্লিয়াস কর্তৃক প্রভাবিত হয়ে তার দিক পরিবর্তন করে ফেলবে। ওকে, কেউ সরাসরি এসে সরাসরি 45 ডিগ্রি অ্যাঙ্গেলেও দিক পরিবর্তন করে ফেলতে পারে। তো এই যে দিক পরিবর্তন করলো, সে একটা এনার্জি নিয়ে এসছিল যাওয়ার জন্য, কিন্তু সে যেতে পারলো না, নিউক্লিয়াস কর্তৃক আকর্ষিত হয়ে সে তার দিক পরিবর্তন করলো, অর্থাৎ সে এখানে কিছু এনার্জি ত্যাগ করলো। ওকে, সে যে এনার্জি নিয়ে এদিকে যাওয়ার কথা ছিল সেই এনার্জি নিয়ে যেতে না পেরে সে এদিক দিয়ে চলে গেল নিউক্লিয়াস কর্তৃক। তো যাওয়ার সময় সে এই ডটেড লাইন বরাবর না গিয়ে এই ডটেড লাইন বরাবর গেল, এবং যাওয়ার সময় সে যে এনার্জিটা ত্যাগ করে গেল বা এনার্জিটা ছেড়ে গেল, সেই এনার্জিটাই মূলত এক্স রে আকারে প্রডিউস হবে। এখন কতটুকু এনার্জি প্রোডাকশন হবে বা এক্স রের এনার্জি কেমনটা হবে সেটা ডিপেন্ড করবে অ্যাঙ্গেলের উপরে, মানে ইলেকট্রনটা কোন দিকে আসছিল এবং সে নিউক্লিয়াস কর্তৃক প্রভাবিত হয়ে কোন দিকে চলে গেছে সেই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে তার মানে এক্সরেটা কি পরিমাণ এনার্জি প্রডিউস করতে পারবে বা কতটুকু শক্তিশালী এক্সরে হবে আর কি। যেমন এই ধরনের অ্যাঙ্গেলের জন্য সাধারণত লো এনার্জি প্রডিউস হয়, তারপর এই ধরনের অ্যাঙ্গেলের জন্য মিডিয়াম রে প্রডিউস হয়, আর হাই এনার্জি এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল হলে পরে হাই এনার্জি প্রডিউস হয়। এটা হচ্ছে ব্যামস-স্ট্রাঙ্ক-লাঙ্ক রেডিয়েশন। এখন আমরা পড়বো ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন। তো ক্যারেক্টারিস্টিক রেডিয়েশনটাও সহজ। আমরা বলছিলাম যে ক্যাথোড থেকে ইলেকট্রন সমূহ মুভ করে অ্যানোডে আসতেছে, কিসের জন্য? বর্তনী পুরা করার জন্য। আবার যথেষ্ট পরিমাণ এনার্জি পেয়ে তারা শক্তি অর্জন করে কক্ষপথে না থেকে কক্ষপথ থেকে বিচ্যুরিত হয়ে সে বর্তনী পুরা করার জন্য অ্যানোডে মুভ করতেছে। আচ্ছা, তো অ্যানোডে যখন সে মুভ করতেছে তখন আমরা জানি অ্যানোড, এখানে কপার দেখানো হয়েছে, অ্যানোড কপার হলে কপারের পরমাণু আছে, অনুপরমাণু আছে, তাহলে কপারের পরমাণুগুলোতেও ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কক্ষপথে ঘুরতেছে। তাহলে সেক্ষেত্রে যখন এই ক্যাথোড কর্তৃক ইলেকট্রন সমূহ অ্যানোডে আঘাতপ্রাপ্ত হয় বা অ্যানোডে আসে, তখন অনেক সময় হয় কি, ক্যারেক্টারিস্টিক রেডিয়েশনের ক্ষেত্রে যেটা হয়, ওই অ্যানোডের যে ইলেকট্রনগুলো ছিল কক্ষপথে সরাসরি এই ক্যাথোড থেকে আসা ইলেকট্রনগুলো এই অ্যানোডের ইলেকট্রনগুলোকে আঘাত করে বসে। ঠিক আছে, তো আঘাত করে বসে, যেহেতু অ্যানোড থেকে যে ক্যাথোড থেকে যে ইলেকট্রনগুলো, এই ক্যাথোডের ফিলামেন্ট থেকে যে ইলেকট্রনগুলো অ্যানোডে আসছে, এই ইলেকট্রনগুলোতে যথেষ্ট পরিমাণে ফোর্স ছিল, চার্জ ছিল, শক্তি ছিল, বল ছিল। যখন এই ইলেকট্রনগুলো মানে ক্যাথোড থেকে আসা ইলেকট্রনগুলো অ্যানোডের ইলেকট্রনগুলোকে আঘাত করে, তখন তারা পরস্পর বিচ্যুতি ঘটে, মানে এই কক্ষপথে থাকা ইলেকট্রনটার বিচ্যুতি ঘটবে, সে এই কক্ষপথ থেকে বাইরে চলে যাবে। ওকে, এবং উভয়ই তাদের অবস্থান পরিবর্তন করে ফেলবে। আচ্ছা, এখন একটা ইলেকট্রন যদি এই কক্ষপথ থেকে মুভ হয়ে যায়, চলে যায়, তাহলে এইখানে কি হচ্ছে? কে কক্ষপথ, এম কক্ষপথ, কে কক্ষপথ, এল কক্ষপথ, এম কক্ষপথ, আমরা প্রত্যেকটা কক্ষপথের একটা আলাদা করে নামকরণ করেছিলাম। আচ্ছা, এখন যদি একটা ইলেকট্রন তার কক্ষপথ ছেড়ে চলে যায়, তাহলে আলটিমেটলি এই কক্ষপথে একটা শূন্যস্থান ক্রিয়েট হচ্ছে। তো শূন্যস্থান যদি ক্রিয়েট হয়, সেই শূন্যস্থানটাকে ফিল আপ করার জন্য আগের কক্ষপথ থেকে ইলেকট্রন এখানে জাম্প করে চলে আসবে। ওকে, আগের কক্ষপথ থেকে ইলেকট্রন এখানে জাম্প করে চলে আসবে। মজার ব্যাপার হলো, যদি এই 2 নম্বর কক্ষপথ থেকে একটা ইলেকট্রন এই প্রথম কক্ষপথে চলে আসে, তাহলে 2 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন শর্টেজ পড়লো, সেক্ষেত্রে পরবর্তী কক্ষপথ থেকে আরো একটা ইলেকট্রন এই 2 নম্বর কক্ষপথের ইলেকট্রনের ঘাটতি পূরণ করবে। এভাবে প্রসেসটা চলতে থাকবে। এবং আমরা কি জানি? আমরা জানি যে প্রতিটা কক্ষপথে একটা নির্দিষ্ট এনার্জি লেভেল আছে। তো কোন একটা ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে চায়, তাহলে তাকে কি শক্তি বর্জন করতে হবে, শক্তি ছেড়ে আসতে হবে। আর কেউ যদি নিম্ন শক্তি কক্ষপথ থেকে উচ্চ শক্তির স্তরে অরবিটাল বা উচ্চ শক্তি স্তরে যেতে চায়, তাহলে তাকে এনার্জি রিসিভ করতে হবে, এনার্জি গ্রহণ করতে হবে। সো এইখান থেকে 2 নম্বর কক্ষপথ থেকে যখন ইলেকট্রনটা 1 নম্বর কক্ষপথে এসে 1 নম্বর কক্ষপথের ইলেকট্রনের জায়গা দখল করলো, তাহলে অবশ্যই সে এখানে কিছু এনার্জি ইমিট করছিল। আচ্ছা, ঠিক তেমনি যখন 3 নম্বর কক্ষপথ থেকে একটা ইলেকট্রন 2 নম্বর কক্ষপথের খালি ইলেকট্রনটার স্থান দখল করার জন্য আসলো, তখন অবশ্যই সেও কিছু এনার্জি ইমিট করেছিল বা এনার্জি ত্যাগ করেছিল। এই যে এনার্জিগুলো ত্যাগ করলো, এই এনার্জিগুলাই পরবর্তীতে এক্স রে রূপ হয়ে সরাসরি বাইরে বেরিয়ে আসে, মানে এই এনার্জিগুলাই এক্স রে আকারে আমাদের মেশিন থেকে বাইরে বেরিয়ে আসে। তো এটা হচ্ছে মূলত দুইটা রেডিয়েশন। এই দুটো রেডিয়েশনের ফলেই আমাদের এক্স রে প্রডিউস হয়, এক্স রে উৎপাদন হয়, এবং এক্স রে দিয়ে আমাদের দেহে নির্দিষ্ট জায়গায় এক্স রেকে ফেলা হয়, রেগুলোকে ফেলা হয়, যেখানে রের রিসিভের হার কোথায় বেশি শোষিত হয়েছে, কোথায় কম শোষিত হয়েছে, তার উপর ডিপেন্ড করে আমরা ফিল্মে একটা পিকচার দেখতে পাই, আমাদের এক্স রে সম্পাদন করা হয়।